ক্যান্সারের চিকিৎসা দেওয়া চিকিৎসক নিজেও যেমন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে পারে, ঠিক তেমনি সম্পর্ক নিয়ে কাজ করা মানুষও তাদের নিজেদের সম্পর্কে টানাপোড়েনে বিচ্ছেদের দিকে যেতে পারে। এটা অবাস্তব কিছু নয়, যদিও সবচেয়ে বেদনাদায়ক শব্দ হলো বিচ্ছেদ বা ডিভোর্স, সেপারেশন। যে শব্দই আপনি ব্যবহার করেন না কেন, আমাদের এই পার্থিব জীবনে আমরা এখন সফলতা বলতে অর্থকেন্দ্রিক হয়ে গেছি। স্বনির্ভরতার মোড়কে নিজেরা এমনভাবে ছুটে চলেছি জীবনের পেছনে যে জীবনকেই ভুলে গেছি। যে কারণে এই এত হতাশা, অস্থিরতা, শূন্যতা, আপনার অপূর্ণতা, এই যে আলাদা হয়ে যাওয়া, নানান রকমভাবে মানে অতিরিক্ত প্রত্যাশা করা, যেটা সেটাই কিন্তু আমাদের মূলত গুরুত্বপূর্ণ কারণ মানুষের জীবনটাকে ভ্রষ্ট করার জন্য, নষ্ট করার জন্য। আমরা একে অপরের সাথে তুলনা করি, আমরা বিকল্প খুঁজি, বহু সংযোগ রাখি, বহু মানুষে ওঠা বসা করি, যোগাযোগ রাখি, সম্পর্ক রাখি। আমরা অন্যদের চেয়ে নিজেকে ব্যতিক্রমভাবে দেখাতে চাই, বা অল্পতে আমরা তুষ্ট থাকতে চাই না। অতিশয় প্রত্যাশা মানুষকে অসুখী করে। মূলত কোনো তত্ত্বজ্ঞান দিয়ে সম্পর্ক টিকে না। ধর্মজ্ঞান ছাড়া পৃথিবীর সকল মোটিভেশন, সকল ইন্সপিরেশন, সকল আপনার যা কিছু বলেন, যত জ্ঞান সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বলেন, নিজে এগিয়ে যাওয়া বলেন, এই বলেন সেই বলেন, নিজে যদি অনুধাবন করা না যায়, নিজে যদি মানিয়ে চলা না যায়, নিজে যদি নিজেকে বোঝানো না যায়, তবে কোনো কাউন্সেলর, কোনো কনসোলার, কোনো কবি, কোনো লেখক, কোনো বিজ্ঞ ডক্টর, কোনো মনোবিজ্ঞানী, যার কথা বলেন না কেন, কেউ আমার বাপনার বা আমাদের কারোর কোনো পরিবর্তন যথাযথভাবে করতে সক্ষম নয়, এবং কোনো সম্পর্কও টিকিয়ে রাখতে সক্ষম নয়। কোনো থেরাপি কাজ করে না, কোনো ওখানে যুক্তি মনে করেন যে টিকে থাকে না। সম্প্রতি একটা চিকিৎসক দম্পতি তাদের বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ টেনেছেন 20 বছর বৈবাহিক জীবন কাটানোর পর। এটা বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এটা নিয়ে এই সমাজে। অনেকেই বলছেন, যারা লাখ লাখ মানুষকে সম্পর্ক টিকিয়ে রাখার পরামর্শ দিয়েছেন, সম্পর্ক ভালো রাখা যায় কিভাবে সেই বুদ্ধি দিয়েছেন, সেই পরামর্শ দিয়েছেন, অথচ তাদের নিজেদের সম্পর্কই টিকিয়ে রাখতে তারা ব্যর্থ হয়েছেন। এখানে কে ভালো, কে মন্দ, কে দায়ী, কে দোষী, আমি সেটা বলবো না। হতে পারে দুজনই ভালো, দুজনের জায়গা থেকে। সমাজে যে সকল বিচ্ছেদগুলো ঘটে, কেউই হয়তো খারাপ না, হয়তো দুইজন দুইজনের জায়গায় ভালো, কিন্তু দুইজনের দর্শন আলাদা, দুইজনের চিন্তা ভাবনা আলাদা, দুইজনের প্রত্যাশা আলাদা। স্বাভাবিকভাবেই দুইটা ছেলে মেয়ে ভিন্ন পরিবারে থেকেই তো মানে এসে বৈবাহিকতায় জড়ায়। তো ভিন্ন পরিবার, ভিন্ন পারিপার্শ্বিকতা, ভিন্ন পরিবেশ, সব কিছু ভিন্ন জায়গা থেকে বেড়ে ওঠা। তো সেখানে দেখা যাচ্ছে পেশাগত জীবনে একই হলেও এগুলো তো মুখস্থ বিদ্যা। ওই যে পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। এটাও কিন্তু এখানে একটা প্রমাণ হতে পারে, বুঝলেন না? এই যে চিকিৎসক দম্পতি যারা অন্যদের সম্পর্ক ঠিক রাখার তাবিজ বিক্রি করতেন, তাদের নিজেদের সম্পর্কেই তাদের তাবিজ কাজ করে নাই, কারণ এগুলো তো পুঁথিগত বিদ্যা। তারা যেই পরামর্শগুলো দিতেন, এগুলো মুখস্থ বিদ্যা। এই মুখস্থ বিদ্যা দিয়ে নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখতে তারা ব্যর্থ। এর মানে যে সে খারাপ, ও খারাপ, আমার বিচ্ছেদ হয়েছে মানে আমি খারাপ, বা তার বিচ্ছেদ হয়েছে মানে সে খারাপ, গল্পটা এমন না। হতে পারে দুজনই দুই জনার জায়গা থেকে ভালো, কিন্তু জীবন দর্শন আলাদা, পোশাক আশাক আলাদা, চলাফেরা আলাদা, ওঠা বসা আলাদা, বন্ধু বান্ধব আলাদা, সার্কেল আলাদা, পরিচিত জন আলাদা, তাদের মানে কাজ কামের ধরন এই সেই, যদিও একই ক্যাটাগরির মনে হতে পারে বাহ্যিকভাবে, কিন্তু হতে পারে ভিন্ন। এছাড়া দেখা যাচ্ছে যারা কর্মজীবী, নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, যেই পরিবারে উভয়ই ব্যস্ত থাকেন, তিনি একটা অভিযোগ করেছেন, ওই মহিলা ডাক্তার সুষমা কি যেন, যাই হোক ভুলে গেছি। তো কথা হচ্ছে, তিনি বলেছেন যে পরিবারকে সময় দেন। হ্যাঁ, সম্পর্কটা খুব ভঙ্গুর, পরিবারকে সময় দেন, আপনজনকে সময় দেন। সময়, একে অপরকে সময় দেওয়া, একে অপরকে বোঝা,
একে অপরকে সান্ত্বনা দেওয়া, একে অপরের সাথে মন খুলে কথা বলা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে এই সময় দেওয়াকে অজুহাত করে যদি সম্পর্ক বিচ্ছেদের দিকে যায়, যে সময় দেয় না, হ্যাঁ, তার মানে কি এখন সে অন্য কোথাও সময় কাটাবে? অনেকে বলেন যে ফিজিক্যালি ইন্টিমেসির ব্যাপারে বলেন যে হ্যাঁ, সেখানে সময় কম, সেখানে বুঝলেন না এই ব্যাপারগুলোতে। তার মানে কি সেখানে বিচ্ছেদ টেনে নিচ্ছে, মানে অন্য কোথাও এখন বেশি সময়ের জন্য যাবে, তাই নয় কি? এটাই বোঝাতে চাই কি? না, একটা বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখতে হলে যেমন উভয়কেই অনেক কিছু হয়তো মেনে নিতে পারছি না, অনেক কিছু আসবে মেনে নেওয়ার মতো না, কিন্তু আমার নতুন যে বই, মানিয়ে নিলেই সুখ। পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতা যেমনই হোক, নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে নিজেকে প্রস্তুত রাখতে হবে মানসিকভাবে। এবং কখনো হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো বিচ্ছেদের ক্ষেত্রেই সাধারণত হুটহাট করে কেউ বিচ্ছেদের দিকে যায় না, পেছনে অনেক গল্প থাকে, প্রতিটি ঘটনার পেছনে আরও অনেক ঘটনা জড়িত থাকে, হয়তো আমরা সেগুলো জানি না। সেখানে মানসিক ব্যাপার থাকে, শারীরিক ব্যাপার থাকে, আর্থিক ব্যাপার থাকে, পারিবারিক ব্যাপার থাকে, সামাজিক ব্যাপার থাকে, এছাড়াও আরও অনেক ব্যাপার থাকে। হতে পারে তারা দুজন ঠিকই আছে, কিন্তু কোনো একজনের পরিবার, তাদের অভিভাবক হয়তো সেটা চাচ্ছে না, হয়তো মেয়ের মা চাচ্ছে না, হয়তো মেয়ের বাবা চাচ্ছে না, হয়তো মেয়ের পুরনো কোনো সার্কেল সেখানে সক্রিয়, তাকে ফুসলিয়ে ফাসলিয়ে এলোমেলো করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। হয়তো ওই নারী যেখানে কাজ করছে, যাদের সাথে উঠা বসা করছে, যাদের সাথে চলাফেরা করছে, তারা হয়তো তাকে পথভ্রষ্ট করতেছে, তাকে কায়দা করে ফায়দা লোটার নানান রকম পাঁয়তারায় তার ব্রেন ওয়াশ করে ফেলছে। আবার যেই পুরুষরা মনে করেন যে তার পরিবার নিয়ে ব্যস্ত আছে বা বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত আছে, সঙ্গিনীকে সময় দিচ্ছে না বা তার মনকে বোঝার চেষ্টা করছে না, অনেক খুঁটিনাটি ছোটোখাটো ব্যাপার নিয়েও থাকতে পারে। আবেগ, সম্পর্কটা কি জানেন, একে অপরে আমরা কে কতটা কাকে বুঝি, মানে কে কাকে কতটা বুঝি, তার চেয়ে বরং কে কতটা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে পারি, এটাই সম্পর্কের মূলত গুরুত্বপূর্ণ ভিত্তি। তার মানে আমি তথ্য দিচ্ছি, আমি অনুপ্রেরণা দিচ্ছি, আমি মোটিভেট করার চেষ্টা করছি, আমি দেখা যাচ্ছে যা কিছু বলছি, বা আমার মতো আরও বড় বড় অনেক বিজ্ঞ মহাজনেরা পৃথিবী থেকে চলে গেছেন, বলে গেছেন, এইসব তথ্য জ্ঞান দিয়ে আমি যদি আমার নিজেকে বোঝাতে না পারি, আপনি যদি আপনার নিজেকে বোঝাতে না পারেন, আপনারা যদি একে অপরকে বুঝতে না পারেন, মানিয়ে নিতে না পারেন, তাহলে পৃথিবীর কোনো কনসোলার, কোনো কাউন্সিলর, কোনো মনোবিজ্ঞানী কোনোভাবেই আপনাদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না। তার মানে এই নয় যে তারা তাদের জীবনে ব্যর্থ। অনেকেই বলছেন যে হ্যাঁ, তারা তো অন্যদের সম্পর্ক ভালো রাখার ব্যাপারে বলেন, টিকিয়ে রাখার ব্যাপারে বলেন, সম্পর্কে কিভাবে ভালো থাকা যায় এগুলো বলেন, নিজেরা কেন টিকে থাকতে পারলো না? নিজেরা টিকে থাকতে পারলো না, এখানে একে অপরের ইগো হতে পারে, হতে পারে দুজন দুজনের পেশাগত জীবনে ব্যস্ত, ক্যারিয়ার ক্যারিয়ার করে মনে করেন হ্যারিয়ার গতিতে ছুটে যাচ্ছে, বাড়িতে এসে দুজনই ক্লান্ত, কেউ কারোর মনে করেন যে মানসিক শারীরিক কোনোভাবেই তৃপ্ত নয় তারা কেউ কারোর কাছে, হ্যাঁ, দুজনই হয়তো অতৃপ্ত। শুধু শারীরিক ব্যাপারটাই কিন্তু গুরুত্বপূর্ণ নয়। অনেকেই মনে করেন যে হ্যাঁ, যৌনতাই, হয়তো যৌন জীবনে সে অসুখী, হয়তো তার সেখানে নানান রকম ঝামেলা আছে, সেজন্য তারা বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে। আসলে sex is not always important in living, but it's one of the most important part in married life. যৌনতা সবসময় গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা বিবাহিত জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আরও একটা বইয়ে অনেক অধ্যায় থাকে, অনেক পৃষ্ঠা থাকে, অনেক পড়া থাকে না? তো সেক্স হলো একটা, এটা জীবনের একটা পার্ট, একটা অধ্যায়, এটাই সব কিছু না। সেক্স যদি সবসময় গুরুত্বপূর্ণ হতো, তাহলে একটা সংসার চালাতে যতটা খরচ হয়, তার চেয়ে অনেক কম খরচে যৌন কর্মীদের সাথে মনে করেন সময় উপভোগ করাকেই মানুষ বেছে নিত। কেমন? তো মানুষের সম্পর্কে একে অপরের সাথে, marriage relation is just an agreement to live together without intention, respect, faith, care, love and sacrifice each other in living.
বৈবাহিক সম্পর্ক শুধুই একটা একসাথে থাকার চুক্তি মাত্র, যদি কিনা উভয়ের প্রতি উভয়ের সম্মানবোধ, অনুভূতি, ভালোবাসা, যত্নশীলতা, ছাড় দেওয়ার মন মানসিকতা না থাকে। এখন কেউ যদি কাউকে ছাড় না দেয়, একজন ছাড় দিচ্ছে আর একজন মনে করেন যে গাড় পেড়ে ধরছে, বুঝলেন না, মানে ঘাড় পেড়ে ধরছে, হ্যাঁ গাড় মেরে দিচ্ছি আর কি, তাহলে তো মনে করেন যে টিকবে না। এখন আমি চেষ্টা করতেছি টিকিয়ে রাখতে, আমি চেষ্টা করতেছি মানিয়ে নিতে, কিন্তু সে হয়তো আমার অনেক কিছু মানিয়ে নিতে পারছে না, বা সে চেষ্টা করছে মানিয়ে নিতে, হয়তো তার অনেক কিছু আমি মানিয়ে নিতে পারছি না। অনেক ব্যাপার থাকে। হ্যাঁ, তো বিশেষ করে এখন বর্তমান দেখবেন প্রতি ঘন্টায় মনে হয় ১৬টা বা ১৮টা ডিভোর্স হয় এই আমাদের দেশে, বা আরো বেশি মনে হয়। তো আমাদের সমাজ ব্যবস্থা বর্তমান যেমন হয়েছে, স্বনির্ভরতা, নারী স্বাধীনতা, সম অধিকার, নানান রকম স্লোগানে নারী যখনই ঘর থেকে বের হয়েছে, নারী যখনই কর্মজীবী হয়েছে, নারী যখনই অন্য পরপুরুষদের সাথে চলাফেরা, ওঠা বসা, কাজকাম শুরু করেছে, তখনই তার স্বামীর প্রতি অনীহা চলে এসছে, অযত্ন চলে এসছে, আন্তরিকতায় কমতি চলে এসছে, বিচ্ছেদের হার বেড়ে গেছে। আগে আমাদের নানি দাদিরা সংসার করে গেছে, মনে করেন সারা জীবন কোনো কাবিননামাও হয়তো দেখেনি চোখে কোনোদিন, বুঝলেন নাই? আর এখন কোটি টাকার কাবিন মনে করেন যে একেবারে স্বর্ণের ফ্রেমে বাঁধিয়ে রেখেও সম্পর্ক টিকিয়ে রাখতে পারছে না। কারণ কি? একে অপরের আন্তরিকতায় অভাব, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের অভাব, একে অপরের প্রতি যত্নশীলতায় অভাব, একে অপরের প্রতি সততায় অভাব, একে অপরের প্রতি ছাড় দেওয়ার মানসিকতায় অভাব, একে অপরের প্রতি মানসিকতার মানিয়ে নেওয়ার ব্যাপারটার খুব অভাব, একে অপরের দর্শনের যে মিল, সেখানে মিলন ঘটছে না, সেখানে দেখা যাচ্ছে বিরোধ চলে আসছে, ইগো কাজ করতেছে, আমি এটা করব সেটা করব। অনেক নারী তো আজকাল মনে করেন থাকে যদি কামাই, লাগে না নাকি জামাই, বুঝলেন না? তো এরকম ভাবে নানান কারণ আছে, বুঝলেন না? অসংখ্য কারণ থাকতে পারে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের দিকে। তবে একটা বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ হলে দুজন মানুষের শুধু না, সব থেকে বেশি ক্ষতি হয় যদি সে পরিবারে কোনো সন্তান থাকে। এছাড়া উভয়েরই মানসিক, পারিবারিক, আর্থিক, শারীরিক, সামাজিক অনেকভাবে ক্ষতি হয়, এবং উভয় পরিবারেরও এই ক্ষতি তারা মৃত্যু পর্যন্ত আসলে পোষাতে পারে না। যদিও হয়তো বিকল্প কোথাও আবার সঙ্গী বা সঙ্গিনী বেছে নেন, মানে নারী পুরুষকে, পুরুষ নারীকে, কিংবা ব্যস্ততম জীবনে নিজেকে একান্তভাবে আলাদা করে নিয়ে কেউ দেখা যাচ্ছে বিচ্ছেদ পরবর্তী সময় আরও হাসি তামাশা করে বেড়ায়, আরও হৈহুল্লোড় করে বেড়াই, বন্ধু বান্ধব, হ্যাঁ ভাইয়া দাদা, প্রেমিক প্রেমিকা, বুঝলেন না, আপ্পি এখানে সেখানে ঝাপ্পি, হ্যাঁ কাজিন মাজিন, পরিচিত কাছের দূরের নানান মোড়কে নামে বেনামে মনে করেন পাইলিং করে বেড়াই অনেকেই। আবার অনেকে দেখা যাচ্ছে একেবারে নির্জন দ্বীপে আমি যেমন থাকি একা, এরকম দেখা যাচ্ছে সমাজ সংসার থেকে একেবারে দূরে বিচ্ছিন্ন হয়ে যান, যে না ঠিক আছে বাবা, সমাজের অনেক কিছু দেখলাম, আর না, অনেক হয়েছে, যথেষ্ট। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। যারা দেখবেন বিচ্ছেদ পরবর্তী আরো খোলামেলা হয়ে বেড়ায়, অনেক মেয়েদেরকে দেখবেন বিচ্ছেদ পরবর্তী আরো ওড়না মন্না ঠিক মতো রাখে না, আঁচল টাচল ঠিক মতো রাখে না, এখানে ফুল গুজে ওখানে দুল গুজে, এগুলা সিগন্যাল দেয়। তারা তো সরাসরি আসলে বলতে পারে না আও বাতি যাও খেলা হবে, তারা সিগন্যাল দেয়, তারা ইন্টিমেসিতে জড়াতে চায়, তারা সাইনবোর্ড ঝোলায় আর কি, মানে দোকান খোলা রাখে, এবার আসো খদ্দের আসো। এরকম দেখবেন নাটকে, সিনেমায়, গানে, নাচে, এখানে সেখানে, আনাচে কানাচে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে দেখবেন যে বিচ্ছেদ পরবর্তী অনেক মেয়ে আজকাল মানে স্বাধীন চেতা মানসিকতায় আরো খোলামেলা হয়ে বেড়ায়, আরো দেহ প্রদর্শন করে, আরো বন্ধু বান্ধব নতুন পুরাতন প্রেমিকদের সাথে আরো ঢলাঢলি, হাসাহাসি, মাতামাতি, গলাগলি, ঠেলাঠেলি করে বেড়ায়। এগুলি একটা পার্ট। আবার যারা আছে একটু শৃঙ্খলিত, বুঝলেন না, তারা নিজেদেরকে গুটিয়ে নেন, সেটা একটা ব্যাপার। আবার আছে যে না, তারা আসলে কেউই কিছু করে না, হ্যাঁ যার যার মতো নিজেরা নিজেদের কাজে ব্যস্ত থাকে। আসলে ক্যাটাগরির অভাব নেই, বুঝছেন? তবে বিচ্ছেদ পরবর্তী যারা আরো খোলামেলা হয়ে বেড়ায়, আরো ঢলাঢলি গলাগলি ঠেলাঠেলি করে বেড়ায়, জানবেন তারা আগে থেকেই ক্যারেক্টারলেস। হ্যাঁ, তারা ওইরকম আগে থেকেই হাতের পর হাত বদল, বুকের পর বুক বদল, বয়সের চেয়ে বদল বেশি করে এসেছে। তারা হয়তো ওই পরবর্তীতে বৈবাহিক জীবনে ওই স্বাধীনতাটা পাচ্ছিল না,
তাই দেখা যাচ্ছে তাকে টক্সিক মক্সিক বলে মনে করেন যে ভক্সিক খেলতে চলে গেছে অন্যখানে, অন্যদের সাথে বহুজনে। তাদের তো একজনে তা মানে তুষ্ট নয় তারা। যারা ঘাটে ঘাটে ভিড়ানো নৌকা কখনো এক ঘাটে যেমন থাকে না, 12 পুরুষে ওঠা বসা করা নারীও তেমন এক পুরুষে থাকে না, বুঝলেন না, শ্রেণী আছে। আবার দেখা যাচ্ছে কর্মজীবনে যাওয়ার পরে বিভিন্ন সহকর্মীদের সাথে ওঠা বসা করার কারণে সারাদিন দেখা যাচ্ছে পরপুরুষের সাথে ঘেঁষাঘেঁষি, হাসাহাসি নানান রকম ভাবে, তখন স্বামীর প্রতি ওই আগ্রহটা থাকে না। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে অনেক পুরুষও আছে ক্যারেক্টারলেস, হ্যাঁ, ওরকম ভাবে প্লে বয় টাইপের, অনেক মেয়েও আছে প্লে গার্ল টাইপের, বুঝলেন না। আসলে ভালো মন্দ তো সবাই আছে, কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ ছেলে আয় রোজগার করে তার পরিবারকে ঘিরে, তার ভালোবাসার মানুষকে ঘিরে, তার ভালোবাসার মানুষকে ভালো রাখতে চায়, তার পরিবারকে ভালো রাখতে চায়, তার সন্তানকে ভালো রাখতে চায়। সে যদি ইনকাম বেশি করে, তার সঙ্গিনী কিভাবে খুশি হবে সেটার জন্য চেষ্টা করে। আর কোনো নারী যখনই কামাই করা শুরু করে, যখনই কর্ম শুরু করে, তখন তার ভোল্টেজ বেড়ে যায়, তার বিকল্প চলে আসে, সে অপশনস পেয়ে যায়। সে মনে করে এখন আর আমার জামাই দরকার নাই, হ্যাঁ, তখন সে অন্য অনেকের সাথে মিশে, আবার সহকর্মীরাও তো মনে করেন নক পক করে, পক পক করতে চায়, হ্যাঁ, তারাও মনে করেন যে ওই মানে ঠক ঠক করে দরজায়, তখন মনে করেন দরজা খুলে দেয়। হ্যাঁ, এই সবাই তো তাদেরকে পেতে চায়, বুঝলেন না। তবে চরিত্রবান বাবা মায়ের ছেলে মেয়ে কখনো চরিত্র নষ্ট করে না। যে সকল ছেলে মেয়ে চরিত্র নষ্ট করে, যে সকল ছেলে মেয়ে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে কর্মজীবনে এখানে সেখানে দেশ বিদেশে কাছে কিংবা দূরে দেখবেন, সেটা যেখানেই হোক না কেন, যারা চরিত্র নষ্ট করে বেড়ায়, যারা 12 ব্যাটারি টাইপের, বুঝলেন না, প্লে গার্ল প্লে বয় টাইপের, তাদের বাবা মায়ের খোঁজ নিয়ে দেখবেন, ইতিহাস দেখবেন, ইতিহাস যাদের হাত বদল, স্বভাবে তাদের রদ বদল। চরিত্রহীনতা আমার মনে হয় এটা একটা জেনেটিক ব্যাপার। আর বিচ্ছেদ মানেই যে তারা চরিত্রহীন, ব্যাপারটা এও নয়। তো আসলে অনেক ব্যাপার থাকে আমাদের এই সমাজে। প্রকৃত অর্থে জীবনটা খুব সহজ, সুন্দর এবং উপভোগ্য। আমরা নিজেরাই এটাকে কঠিন করে তুলি সময়ের সাথে, ছোট ছোট কিছু ভুলের কারণে, কিংবা চিন্তাহীনভাবে উদাসীনতায় হুট করেই কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে আবেগের বশে বিবেককে কাজে না লাগিয়ে, নানান রকম কারণেই আমাদের এক সময় জীবনটা কঠিন হয়ে ওঠে। কিন্তু প্রকৃত অর্থে জীবন মোটেও কঠিন নয়। তবে যে কোনো সময়ে যে কারোর জীবনে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, এটা খুব স্বাভাবিক। তবে কে সেটাকে সমাধান করার চেষ্টা করতেছে, আর কে সেটা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এটা একটা গুরুত্বপূর্ণ। কারণ এক্সকিউজ ইজ জাস্ট অ্যান ইজি ওয়ে টু সে নো। অজুহাত একটা না বলবার সহজ রাস্তা মাত্র। বিচ্ছেদী যারা একমাত্র বিকল্পহীন সমাধান মনে করে বৈবাহিকতায় জড়ানোর পরে, তারা আসলে অস্থির, তারা স্থির নয়। যারা বৈবাহিকতায় জড়িয়ে গেছেন বা ভবিষ্যতে জড়াবেন, কখনো চলার পথে হোঁচট খেয়ে পড়ে গিয়ে জীবন শেষ করার নাম জীবন নয়। আবার উঠে নতুন করে চলা শুরু করার নাম জীবন। আপনি ব্যর্থ হলেন, আপনি বিচ্ছেদের দিকে গেলেন, আপনি যেভাবে হোক বাধাগ্রস্ত হলেন, তার মানে ওখানেই জীবন শেষ করে দিবেন এমনটাও নয়। আবার উঠে নতুন করে চলবেন মানে ওটা ছিঁড়ে ফেলে একেবারে আলাদা করে দিয়ে বিচ্ছেদ টেনে দিয়ে আবার নতুন সম্পর্কের দিকে ঝুঁকবেন, সেখানে আপনি ভালো থাকবেন, ব্যাপারটা এটাও নয়। পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত। আমার খুব কাছের একজন বড় ভাই ইব্রাহিম হোসেন মিরাজ, কুষ্টিয়া নটরামসের পরিচালক, তিনি এই কথাটা বলেন যে পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত হলো সকল সমস্যার সমাধান। খুব ছোট্ট কথা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত। আমি যেটা বলি যে জীবনটা একটা গাড়ি চালানোর মতো। আমার লক্ষ্য সামনে, কিন্তু পেছনেও বেখেয়াল হওয়া চলবে না, ডানে বামেও আমাকে খেয়াল রাখতে হবে। আমি যেন কাউকে মেনে না দিই, কেউ যেন আমাকে কোনো সাইড থেকে মেনে না দেয়। আমাকে কখনো গতি বাড়াতে হবে, কখনো কমাতে হবে, কখনো থামতে হবে, কখনো ব্যাকে আসতে হতে পারে, কখনো ডাইনে বামে যেতে হতে পারে। হ্যাঁ, তো এই যে, এবং চারিদিকে আমাকে খেয়াল রাখতে হবে। জীবনের ক্ষেত্রেও এরকম, চলার পথে বিভিন্ন বাঁকে আমাদের নানান রকম পরিস্থিতি আসবে। পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত, তার মানে ওখানে গাড়ি ছেড়ে চলে আসা না, ওখানে সম্পর্ক বিচ্ছেদ করে চলে যাওয়া না, বুঝলেন না। আবার কেউ কাউকে দোষী করে নিজেকে মুক্ত করে এরকম সুফি সম্রাট সাজাটাও না।
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের অপরাধ ঢাকতে অন্যের ত্রুটিকে খুঁটে করে সবে মিলে জুটি বেঁধে একজনকে বাস দেয়। হ্যাঁ, তো এই যে সম্প্রতি যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে, ডক্টর ফ্যামিলি, তারা কাউন্সেলর মানে ফ্যামিলি কাউন্সেলিং করতো। আমার যেটুকু মনে হয়েছে যে ওই আপা যিনি সুষমা কি যেন, ওনাকে ভালোই মনে হয়েছে, এবং আমার মনে হয়েছে যে উনি সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। কেমন, কিন্তু ওনার সাথে হয় ওনার হাজবেন্ড যিনি, ওনার সাথে হয়তো ওনার কোনো কারণে পড়েনি, হয়তো কোনো দর্শনে মিল নেই, মতবিরোধ আছে, এই জন্য হয়তো, জানি না ঠিক কারণ, না জেনে তো বলা যাবে না। তো কোনো না কোনো কারণ তো আছেই, তবে হুট করে কেউ বিচ্ছেদের দিকে যায় না, অনেক কারণ আছে, হয়তো পারিবারিক কারণ থাকতে পারে, অন্যান্য নানান কারণ থাকতে পারে, তবে তাদের একটা ইয়াকে আছে সময়। হ্যাঁ, আমি নিজেও জানি আমার নিজের জীবন থেকেও, এবং দীর্ঘদিন এই সমাজ সংসার থেকেই তো দেখে আমরা শিখি বেশি। আমার লেখালেখি বলেন, যা কিছু বলেন, ওই বই পড়ে কিন্তু আপনি ব্যতিক্রম কিছু করতে পারবেন না। আপনার বই পড়ে পড়ে আপনি ব্যতিক্রম বলেন না যাই বলেন, বইয়ের জ্ঞান দিয়ে আপনার রাষ্ট্রীয় সংবিধানের কথাও বলেন না কেন, এই যে কিছুদিন এই যে রামিসা যাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হলো, সেই হত্যাকারীকেও মনে করেন ফাঁসি দেওয়ার ব্যাপারেও আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত অপেক্ষা করছিল কেন, সংবিধানে এই নাই সেই নাই, মানে সংবিধান লেখা পড়া যা লেখা আছে সীমাবদ্ধ, ওই কারণ ওদের সীমাবদ্ধ জ্ঞান তো মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যা দিয়ে কিছু করা যায় না। নিজের মাথায় মাল রাখতে হবে, সকল রকম জ্ঞান রাখতে হবে, সব থেকে বড় কথা ধর্মীয় জ্ঞান রাখবে। ধর্মজ্ঞান ছাড়া পৃথিবীর সকল মোটিভেশন বৃথা, ভুয়া। কোরআনের জ্ঞানহীন অর্জিত কোনো জ্ঞানই জ্ঞান নয়। কোরআনের জ্ঞানহীন অর্জিত কোনো জ্ঞানই জ্ঞান নয়। আপনি যত মোটিভেশন দেন, যত ইন্সপিরেশন দেন, যত যা কিছু দেন না কেন, ধর্মীয় জ্ঞান যদি থাকে, আল্লাহকে যদি ভয় করে, দিনকে যদি বিশ্বাস করে, পরকালকে যদি বিশ্বাস করে, চূড়ান্ত বিচারের মাঠকে যদি বিশ্বাস করে, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার কথা যদি সে মাথায় রাখে, সে অন্যায় করবে না, সে কাউকে ঠকাবে না, সে কাউকে ছেড়েও যাবে না, সে কাউকে ছেড়েও দেবে না, সে সর্বোচ্চ চেষ্টা করবে টিকে রাখার, টিকে থাকার, মানিয়ে চলার, ভালো থাকার। যার মধ্যে ধর্মজ্ঞান নেই, সে যত বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে দেশ বিদেশ থেকে বড় বড় সনদের কাটটি নিয়ে আসুক না কেন, সে হলো মূর্খ, সে হলো অজ্ঞ, সে হলো বলদ, সে হলো বকচুদ, সে হলো মানে ভোদাই, তার দিয়ে কিছু হবে না, কোনো কিছু ভালো হবে না। ওই শুধু ওই যে বইয়ের জ্ঞান দিয়ে ও মারা কিছু হয় না। আমি সরি এভাবে বলার জন্য, এ পর্যায়ে কথা হচ্ছে কি, মানুষের মতো মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানবিক আচরণ করতে হবে, মনুষ্যত্ব থাকতে হবে, বিবেক থাকতে হবে, সততা থাকতে হবে। যার মধ্যে সততা নাই, যার মধ্যে নীতি নাই, যার মধ্যে আদর্শ ঠিক নাই, যার মধ্যে সত্য নাই, সে হলো মাদারচোদ। বুঝেন নাই? তো আমাদের সমাজে যারা মিথ্যা বলে, যারা লুটপাট করে খায়, যারা লুকোচুরি করে, যারা নানান রকমভাবে বহু সংযোগ রাখে, বহুগামী স্বভাব রাখে, তারা হলো চুতিয়া। তাদের কারণেই দেখবেন যে ওই অপর পক্ষ দোষী হয়ে যায়। ওই তো বললাম কিছু মাদারচোদ আছে যে নিজেদের অপরাধ ঢাকতে অন্যের ত্রুটিকে খুঁটে করে সবে মিলে জুটি বেঁধে একজনকে বাস দেয়। এমন অনেক মেয়েকে আমি চিনি যারা নিজেরা মনে করেন যে 100টা নাম পুষবে, বুঝলেন না, বন্ধু, প্রেমিক, সহকর্মী, হ্যাঁ, সহপাঠী, ভাইয়া, দাদা, নানান নামে বেনামে, কাছের দূরের চেনা অচেনা, অনলাইন অফলাইনে 100টা মনে করেন নাম রাখবে। আর স্বামীর সাথে করবে কি, লুকোচুরি করবে, হ্যাঁ, অনলাইন অফলাইনে সবার সাথে যোগাযোগ করবে, দেখা করবে, হ্যাঁ, ডেটিং মিটিং করবে, সেটিং দেবে, ফিটিং দেবে, বুঝলেন না, নানান কিছুই করবে, ইনডোর আউটডোর, বুঝলেন। আর স্বামীকে বলবে যে মানে এই করা যাবে না, সেই করা যাবে না, বিভিন্নভাবে কন্ট্রোল করবে, বুঝলেন, তাকে ডোমিনেট করার চেষ্টা করবে, তাকে দেখা যাচ্ছে তার মতো করে চালাতে চাইবে, মানে তার বেলায় 16 আনা। ওই যে কথাই বলে যে গ্রামের ভাষায় যে অন্যের বেলায় কি বলো, কি যেন ভুলে গেছি কথাটা, মানে নিজের বেলায় কি যেন, পরের বেলায় চিমটি কাটি, কি যেন একটা কথা আমি ভুলে গেছি, যাই হোক সরি, কথা হচ্ছে নিজের বেলায় পরিপূর্ণ স্বাধীনতা চাই, সে যা খুশি তাই করে বেড়াবে,
কিন্তু পোশাক আশাক খোলামেলা পরবে, ওড়না ঠিক মতো রাখবে না, আঁচলও ঠিক মতো রাখবে না, এদিকে বুক বের করা, পিঠ বের করা, পেট বের করা, হ্যাঁ, বুকে পিঠে স্তনের ভাঁজে ফুল গুজা, নানান রকমভাবে অডিও ভিডিও ছবি ছাড়বে, ফটোগ্রাফারদের ডেকে বিভিন্নভাবে ওরকম ছবি টবি ছেড়ে বিভিন্নভাবে অনলাইন অফলাইনে প্রদর্শন করবে, বুঝলেন না, ছবি ভিডিও বিভিন্নভাবে আওলা বাওলা জীবনযাপন করবে আর কি, যখন যার তার সাথে ঘুরে বেড়াবে, মানে এক্স প্রেমিকদের সাথেও যোগাযোগ করবে, মানে সেক্স ছাড়া তো এক্স হয় না, ওরকম তারা বহুজনের সাথে সেক্স করে রেখেছে, মানে বিভিন্নভাবে তারা তাদের বেলায় পরিপূর্ণ স্বাধীনতা চায়, কিন্তু স্বামীর বেলায় কিছুই দেবে না, মানে স্বামীর কোনো স্বাধীনতা দেবে না, স্বামীর ফেসবুক মেসবুক অন্যান্য সব পাসওয়ার্ড, ফোনের পাসওয়ার্ড সব কিছু তার কাছে থাকবে, সেই সব কিছু দেখবে, অথচ তার মোবাইল ধরলেই মনে করেন যে ওর ফুটকিতে আগুন জ্বলে যাবে। আমি সরি এভাবে বলার জন্য, কিন্তু সমাজের বাস্তবতা এরকমই। আবার ওনার স্বামী, এই যে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, ওনার স্বামীর একটা ভিডিওতে দেখলাম যে দুইটা মেয়েকে সামনে নিয়ে উনি বলছেন যে আপনার আপনাদের সুন্দর লাগছে দেখতে, আর কেউ যদি মানে সুন্দর বলে তাহলে তাকেও সুন্দর বলতে হয়। হ্যাঁ, আমার স্ত্রী এখন ওমরায় আছে, এখন আমি খালি আছি। এই যে মানে এই ধরনের ফাউল কথাবার্তা, তাতে বোঝা যায় যে তার মন মানসিকতা ওই আপার সাথে মেলে নেয়, কারণ উনি যথেষ্ট হিজাব টিজাব পরে, উনি মানে ইসলামিক মনে হয়েছে, কিন্তু ওনার স্বামীর আচরণ মনে হয়েছে এরকম ওনার দর্শনে মেলে নাই, ওনার ওরকম আউল ফাউল কথাবার্তা, হয়তো ওনার জানি না সঠিক কারণ, আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু ওই যে মন মানসিকতা হয়তো মেলে নাই, যে কারণেই হোক না কেন বিচ্ছেদ কোনো সমাধান নয়। যারা বিচ্ছেদের দিকে যায়, আল্লাহ তালাও বলেছেন বিচ্ছেদ মানে ডিভোর্স এটা হলো হারাম নয়, তবে সবচেয়ে সবচেয়ে ঘৃণিত হালাল, বুঝলেন নাই, আল্লাহ তালা পছন্দ করে না, এবং বিচ্ছেদ একটা মানুষের জীবন বিচ্ছিন্ন করে দেয়, একেবারে সমাজ থেকে, সংসার থেকে, একেবারে মানসিক রোগী পর্যন্ত বানিয়ে দেয়, নানান রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার জীবন একেবারে আউল মানে আউলাই যায় আর কি, বুঝলেন না। তো আমরা যে যেখানে আছি, সব থেকে বড় কথা, কোনো মনোরোগ বিশেষজ্ঞ বলেন, কোনো কাউন্সিলর বলেন, কোনো কাউন্সিলর বলেন, কোনো বিজ্ঞ মহাজন বলেন, যার কথায় বলেন, আপনি আপনার নিজেকে যতক্ষণ বোঝাতে না পারছেন, কেউ আপনাকে বোঝাতে পারবে না, এবং এই যে পাল্লা দেওয়ার মানসিকতা, এটা বাদ দিতে হবে, কম্পিটিশন করা যাবে না, যেটুকু আছে যেভাবে আছে আলহামদুলিল্লাহ, মানিয়ে নিলেই সুখ, হ্যাঁ, মানিয়ে নিতে হবে। সুখের চাবি, আমার যে দ্বিতীয় গ্রন্থ সুখের চাবি, সুখ আসলে আমরা সবাই সুখী হতে চাই, ওর সুখের চাবির পেছনে লিখে দিয়েছি, সুখী হবার মন্ত্র কই, মানিয়ে চলি প্রার্থনায় রই। সুখী হবার জন্য বিশেষ কোনো তন্ত্র মন্ত্র নেই, মানিয়ে চলতে হবে, প্রার্থনা করতে হবে, এটাই হলো সুখের চাবি। ভালো থাকি, ভালো রাখি, আর উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি, হ্যাঁ, এবং যে কোনো অবস্থায় অন্যকে অভিযোগ নয়, অন্যকে দায়ী নয়, নিজের কোথায় ভুল আছে, নিজের কোথায় ত্রুটি আছে, নিজের কোথায় অসৎ ব্যাপার আছে, নিজের কোথায় কমতি আছে, এইগুলো নিজেকে নিয়ে খুঁজতে হবে, এবং সঙ্গী বা সঙ্গিনীর সাথে সেগুলো শেয়ারিং অ্যান্ড কেয়ারিং থাকতে হবে। এখন তো সব কাছের মানুষ দূরে, দূরের মানুষ কাছে, আমরা ঘরের মানুষের খোঁজ নিই না, একই বিছানায় থাকি সেই মানুষের খোঁজ নিই না, আমরা ওই দূরের কোন ভাইয়া, কোন দাদা, কোন সহপাঠী, কোন সহকর্মী, কোন প্রেমিক, নতুন পুরনো, তার কি অবস্থা, কে কোথায় কি অবস্থায় আছে, সেখানে মনে করেন ফাঁকিং মাকিং নিয়ে চ্যাটিং করে, বুঝলেন নাই। এই তো সমাজের অবস্থা, যোগাযোগ মাধ্যম যতটা সহজ হয়েছে, প্রযুক্তির ভুল ব্যবহারে হাতে হাতে মুঠোফোন, যে কেউ চাইলেই যে কাউকে নক করতে পারছে, একেবারে বেডরুমে ঢুকে যাচ্ছে, বুঝলেন না, একেবারে গোপন ঘরে ঢুকে যাচ্ছে, ওখানে ঢুকে মনে করেন যে গুতাগুতি করতেছে, হ্যাঁ, একদিন, 2 দিন, 3 দিন, কমেন্টস বক্স থেকে অনেকে শুরু হচ্ছে, একটু লাইক, লাভ, রিয়াক্ট দিচ্ছে, কমেন্টস দিচ্ছে, রিপ্লাই দিচ্ছে, ও বলছে নাইস, সুইটি, বিউটি, হ্যাঁ, বিউটিফুল, এই সেই, নায়িকা নায়িকা লাগছে, নানান রকম ভাবে প্রশংসা করছে, আবার বলছে থ্যাংক ইউ ভাইয়া, নাইস, এই তো মনে করেন ইনবক্স করে ফেলছে, হাই তোমাকে তো কালকে দেখলাম না অনলাইনে, কোথায় ছিলে, কি অবস্থা, এই সেই, মানে এই তো মানে ছোট্ট ছোট্ট ব্যাপার থেকেই এখন জড়িয়ে যাচ্ছে, মনে করেন যে একাধিক সংযোগে, একাধিক সম্পর্কে, যখন একাধিক সম্পর্কে এরকম ডাইভার্ট হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই স্বামী স্ত্রীর প্রতি একে অপরের আন্তরিকতা হারিয়ে যাচ্ছে, বুঝলেন না। আর যখনই নারীরা ঘর ছেড়েছে, যখনই স্বনির্ভর হয়েছে, তখনই মনে করেন যে গোয়া মারা খেয়ে গেছে, হ্যাঁ। তো নিজের স্ত্রীকে কোথাও কর্মে অনুমতি দিলেন মানে আপনি তাকে ভাগ করে নিলেন, সে ভাগ হয়ে গেল, হ্যাঁ, এবং
ছেলেদের সাথে ওঠা বসা মেয়েকে বিয়ে করলেন মানে আপনি খাওয়া মাল পাইলেন, আপনি শেয়ারিং নিলেন, ভাগে কুরবানি দেওয়ার মতো, বুঝলেন নাই? ওখানে আগে বহু পাবলিকে খেলাধুলা করেছে, হ্যাঁ, এরকম আর কি। তো যাই হোক, অনেক আওলা বাবলা কথা হয়ে গেল শেষের দিকে এসে, সরি আমি এই জন্যে। কিন্তু আমার কথা হচ্ছে মূলত যেটা, কারোর পরামর্শ দিয়ে কারোর সম্পর্ক টিকে না, মানিয়ে নিতে হয় নিজেদেরকেই। এবারের 2027-এ বেশ ভালোই অবস্থায় থাকবে ইনশাল্লাহ, মনে করছি। যে গ্রন্থ আমার মানিয়ে নিলেই সুখ, 2022-এ প্রকাশিত, 23-24 ভালো থাকে ভালো রাখে, দীর্ঘ 2 বছর গুরুস্থানে থেকে 9 বছরে লেখা আলোচিত গ্রন্থ, বাংলা একাডেমি মাঠে সর্বাধিক বিক্রি এবং আলোচিত। এবং তারপরে সুখের চাবি, এবার যেটা দেব, মানিয়ে নিলেই সুখ। এছাড়া পূর্বের যেসব লেখাগুলো আছে, ফাইন্ড পিস অ্যান্ড হ্যাপিনেস এগেন, কি অফ হ্যাপিনেস, এক্সপ্লেনেশন অফ লেজার, exceptional leisure of knowledge, exceptional explanation of লাইফ, তারপরে হোয়াইট পিজন, তারপরে আর আর বেশ কিছু লেখা আছে, সেগুলো অনেকদিন ধরে করা হয় না তো। আগে যখন ইংরেজিতে লিখতাম, বন্ধু বান্ধব অনেকে বললো যে না তুই ইংরেজিতে লিখিস, তো তো বাঙালি পাঠক তো পাবি না, তো বাংলায়ও লেখ। তারপর থেকে বাংলায় বেশি লেখা হয়, এখন ইংরেজিতে তেমন লেখা হয় না। তবে আমার এই সকল বইগুলোই বিভিন্ন ভাষায়, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বাজারজাত করা, কিছু হচ্ছে, আরও হবে ইনশাল্লাহ। তো আমরা সব থেকে বড় কথা কি জানেন, আমাদের জীবনের বর্ণনা বলেন, আর আমাদের সুখের চাবি বলেন, আর আমাদের যত জ্ঞানের কথা বলেন না কেন, যেই বিষয়ের কথাই বলেন না কেন, আমাদের জীবনের খুব ছোট্ট একটা উদ্দেশ্য, আমরা পৃথিবীতে একবারই এসেছি, একবারই চলে যাব। কেন এসেছি, কি করছি, এটাই আসল কথা। আমরা সবাই পেতে চাই, দিতে চাই, রেখে যেতে চাই অনেক কিছু, নাম যশ খ্যাতি অর্থ করি সুপরিচিতি, মানে অন্যদের চেয়ে ব্যতিক্রম ভাবে, কিন্তু আমরা এর কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। পরবর্তীকালীন জীবনেও যেন আমরা ভালো থাকি, এখানে বিচ্ছেদ হয়ে গেলেও সেখানে যেন বিচ্ছেদ না হয়। এখানকার ভালোবাসার মানুষ যারা, যাকে পায়নি, তাদের ভালোবাসার মানুষ তারা যেন পরকালে সেখানে পাওয়ার মতো প্রার্থনা আল্লাহ তালার কাছে করে, এবং আল্লাহ তালা যেন পবিত্র ভালোবাসাগুলো পরকালে গিয়ে হলেও পরিপূর্ণ করে দেন, আমরা সেই প্রত্যাশা করি। এবং আমি কখনো চাই না যে কারোর সম্পর্ক বিচ্ছেদ হোক, কারণ এটা খুবই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা, খুবই বেদনাদায়ক অভিজ্ঞতা, খুবই তিক্তকর একটা অধ্যায়। সকলের আজ আগামের শুভকামনায় MGN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আমি কতটা জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।